দেখুন স্টার সিমেন্ট লিয়ারি এরিয়া এখানেও স্টার সিমেন্টে আমরা টিকরবুরুঙ্গাতে মানে আমরা যেটা এখানে চলিত আছে যে হিলারা যেটা কই টিকরবুরুঙ্গাতে গ্রাইন্ডিং ইউনিট তারা এখানেও ইন্ডাস্ট্রিগুলো এখানে তো গ্রাইন্ডিং ইউনিট খোলার পরে এখানোর যে আশপাশ যে মানুষগুলো আছে এই মানুষগুলার এখানেও বাসা এবং এখানে তার যে জীবন সম্পত্তি যেটা আছে এখানের যে আবহাওয়া যেটা আছে এখানের যে আবহাওয়ার অবস্থা খুব খারাপ হয়েছে কারণ সিমেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়া এরিয়া ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট আচ্ছা ইন্ডিয়ায় সিমেন্ট এক্সপোর্ট করে সমস্ত পৃথিবীতে সিমেন্ট এক্সপোর্ট করে এবং এই সিমেন্ট এক্সপোর্টের ফলে আমরা যে পলিউশন যেটা আবহাওয়ার প্রতিরোধন মানে অন্ততপক্ষে এই সিমেন্ট ফ্যাক্টরিগুলোর কারণে 5% গ্রিন হাউস গ্যাস জেনারেট হয় যেটা আমরা সাধারণ মানুষই জানি না এবং না জানার কারণেই আমরা কইয়ার যে সিমেন্ট ফ্যাক্টরির বিরোধিতা ঘন্টার পর ঘন্টা রাস্তা ব্লক থাকে আমার কথা হচ্ছে যদি এই ব্রিজের ক্যাপাসিটি 35 টনের ঊর্ধ্বে গাড়ি যাইতে না পারে টেকনিক্যালি যারা ইঞ্জিনিয়ার যারা তারা রিপোর্ট করছে যদি এটা সত্যিকারের হয় তাহলে ওই গাড়িগুলারে এখানে সাপ্লাই গেট বা মালিডরে আটকানি হয় না এই যে মানুষগুলো অত মানুষে হয়রানি এবং ড্রাইভাররা আমরা তো শুনছি ড্রাইভাররা এখানে 3,000 থেকে 6,000 টাকা ঘুষ দিলে অনেক সময় 50 টন মালও 35 টন হয়ে যায় তারা যে মানুষটারে টিকিট দিছিল এই মানুষটা টিকিট পাওয়ার পরে কংগ্রেসও জয়েন করছে আচ্ছা তো জানি না দলের কিতা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বাতায়ন ডিজিটাল। সবাইকে স্বাগত জানাই, আমি রুবেল। আজকের যে এপিসোডটি বন্ধুরা আপনারা দেখতেই পারছেন, আমাদের সামনে একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সম্মুখে উপস্থিত আছেন। আজকের কোনো এডুকেশনাল পারপাসে কোনো সাক্ষাৎকার হচ্ছে না, আজকেরটা একটু ভিন্ন স্বাদে। আমি এখনই বলতে চাইছি না, আপনারা একটু দেখতে থাকুন, আপনারা বুঝতেই পারবেন। তো আজকে আমাদের সম্মুখে যিনি আছেন ইনি হচ্ছেন, অন্তত এই কালাইন অঞ্চলের তো সবাই চিনবে, কাটিগড়া অঞ্চলের অনেকেই জানবে, যারা জানে না তাদের জন্য বলা ভালো। আমরা ওনাকে কাকু বলেই সম্বোধন করি। তো উনি হলেন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি শিলচর ডিস্ট্রিক্টের আর কংগ্রেস কমিটি থেকে। আর পরেও একটু বলে রাখা ভালো, উনি আমাদের প্রাক্তন জিপি প্রেসিডেন্ট ছিলেন, মানে এই কালাইন অঞ্চলেরই। আর তারপরেও ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট কালাইন ব্লকের। তো একটু আমি ফাম্বল হচ্ছি কারণ এতগুলো ওয়ার্ড আমার বলতে একটু কষ্টই হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমেই আমি কাকুকে আমাদের এই এপিসোডে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অল্প সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের একটু বার্তালাপ হবে, বাতায়ন যেহেতু কথাবার্তা তো হবেই। তার আগে যেটি হলো, আমি আমার কাকুর কাছ থেকে, যেহেতু আমরা তো জানি, যারা দেখছেন অনেকেই হয়তো জানেন না, আমি ওনার সম্বন্ধে একটু জানতে চাই। উনি নিজেই বলবেন আপনাদেরকে ওনার বাল্যকাল কোথায় কেটেছে এবং স্কুলিংটা আপনি যদি একটু বলে দেন। ধন্যবাদ আপনাদেরকে। অ্যাকচুয়ালি আমার বর্ন অ্যান্ড ব্রট আপ আমি এই কালাইনেরই। ওকে। এবং কালাইন তারাপুরে আমরা মানে আমার ফ্যামিলি 1939 থেকে এখানে আমরা আছি। অ্যাকচুয়ালি আমরা অরিজিনাল যেটা আমরা যে লিগেছি ওইটা লিগে আমরা করিমগঞ্জ সরিষার। আমার স্কুল জীবন শুরু হয়েছে 855 নম্বর কালাইন তারাপুর এলপি স্কুল থেকে এরিয়া, তারপর কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল, তারপর আমি এইচএসএসসি পাস করার পরে
কিছুদিন আমি করিমগঞ্জ আসলাম, পড়াশোনা করছি। এরপরে আমি শিলচর পলিটেকনিকে আমি অ্যাডমিশন নিয়েছি এবং ওইটাই আমার লাস্ট এডুকেশন। বাহ, শুনিয়া বহুত বেশি ভালোই লাগছে আমার। শিলচর পলিটেকনিকে পড়ছেন কাকু, যেহেতু এখন বর্তমান সময়েও এই একটা বিষয়ে পড়াশোনা এতদ অঞ্চল থেকে বাইরে যাওয়া এটা একটা বিশাল ব্যাপার আর কি। আর তাই তো অনেক আগে পড়াশোনা করছেন, তো কাকুর লাগে একবারে অতটুকু তো হাততালি বাংতা হে। আচ্ছা, তো আমি একটা জিনিস যেটা শুরুতেই আমার প্রশ্ন, যেটা হইল গিয়া আপনি এখন রাজনীতির সঙ্গে বিশালভাবে জড়িত, যেহেতু আমি আগে উল্লেখ করছি, কিন্তু এই রাজনীতিতে আসার পিছনে মেইন কারণটা কি, বা কেমনে অনুপ্রবেশ হইল আপনার যে এই রাজনীতিতেই চলো যাই একটু ক্যারিয়ার বানানি করি, এইরকম কি কোনো চিন্তাধারা আছিল? কেরিয়ার বানানির ওকে, কোনো চিন্তাধারা কোনোদিনই আসছিল না। প্রথমত হয়েছে এরিয়া আমরা যে ফ্যামিলি স্ট্যাটাস আচ্ছা, যেটা আছে, আমরা অতি নিম্নবিত্ত পরিবারের মানুষ হতাম। আমরা বাবা কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে এই ছোট্ট একটা চাকরি করতাম, তাই পিয়নের চাকরি করতাম কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে। আচ্ছা, তো আমরা ভাই বোন 8 জন, বিভিন্ন সময় আমরা গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, স্কুলের টিচার যারা আমরা ডিরেক্ট ইনডিরেক্ট অনেক হেল্প করছে আমরা। আচ্ছা, যার লাগিয়ে আজকে আমরা যে পরিবার, এই পরিবার এই জায়গাতে এই এরিয়া বুঝতে পারছি আমরা। আচ্ছা, তো কাজেই যেহেতু আমি সমাজ থেকে সমাজে আমারে দিছে, তো সমাজেও আমরা দেওয়া একান্ত কর্তব্য এবং দায়িত্ব মনে করি এটা আমরা। এটা আমরা ফ্যামিলির প্রত্যেকেই আমরা চেষ্টা করি, যদি আমি বা আমরার সাহায্যে সমাজ কোনো ধরনের উপকৃত হয়, তাইলে এই যে আমরার যে ঋণ যেটা, সামাজিক ঋণ যেটা, এটা আমরা পরিশোধ করতে পারব, এটাই মেইনই। আর স্কুল জীবন থেকেই আমি যেটা ছাত্রনীতি, রাজনীতি করা যায় না, ছাত্রনীতির সঙ্গে জড়িত আসলাম। এবং যেহেতু সোশিয়াল ইনভলভমেন্ট আছিল আমার, খেলাধুলাতে ইনভলভমেন্ট আছিল, তো অটোমেটিক রাজনীতিতে জড়াই গেছি। তো রাজনীতিতে কিছু ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার ইচ্ছা আছিল না, আচ্ছা, বা এখনও নাই। ওকে। তো মানে যে কথাটা আপনি কইলা, এই কথা থেকে ওটাই বোঝা যায় যে স্কুল জীবনে হোক মানে আপনার একটা দাপট আছিল, যে ওই বর্তমানে তো একটা জিএস খেলা হয়, যেটা সব প্রায় কলেজেই খেলা হয়, জেনারেল সেক্রেটারি একজনকে মানে ছাত্র নেতা হিসাবে বানাইয়া দেওয়া হয়। তো ওই রকম কি আপনি কি কোনো কিছু খেলছিলা? না, এরকম কিছু খেলছি না, কিন্তু ইনভলভমেন্ট আছিল আমার। আচ্ছা, সব কিছু। সক্রিয় ইনভলভমেন্ট। আর এমনি খেলাধুলার প্রতি কোনো যদি ইন্টারেস্ট আসলো না এরকম? খেলাধুলা তো আমি ফুটবল খুব পছন্দ করতাম। আচ্ছা, এবং আমি দীর্ঘদিন ফুটবল খেলছি। আমি শিলচর ডিএসএতে ফুটবল খেলছি। বা এবং আমরা যে ইন্টার স্টেট যে পলিটেকনিক মিট যেটা হয়েছে, ওইটাতেও আমি অংশগ্রহণ করছি। এবং আমরা টিম তখন শিলচর পলিটেকনিক, ওইটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বাহ, আচ্ছা। তো আমি তো টুকটাক ক্রিকেট, ব্যাডমিন্টন এটা টুকটাক খেলছি, কিন্তু ইন্টারেস্ট আমার মেইনলি ফুটবলই আছে। বর্তমানে এরকম কোনো খেলাধুলা হয়নি? না, এখন তো খেলার বয়স, বাড়িতে খেলাধুলা হয় না, এখন তো বাড়িতে খেলা নাই, আর খেলার বয়স নেই। আচ্ছা, 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 যাই হোক, এখন শুধু রাজনীতি নিয়েই চলবো খেলা। যাই হোক, আচ্ছা, আমরা দেখতে পেলাম গত কিছুদিন আগে রানীঘাটে একটা খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হইল গিয়া 4 জন মানুষ, তারা একটি পরিবারেরই 4টা মানুষ মারা গেছে। ওই পরিবারেরই একজন সদস্য, ছোট একটা বাচ্চারে নিয়ে আপনি একটা ফটো ছাড়ছিল ফেসবুকে, যেটা খুব বেশি ভাইরাল হয়েছে। এই ব্যাপারে যদি কিছু কইতে চাই, মানে বাচ্চাটারে নিয়ে আপনি ফটো উঠছেন, এটা এত ভাইরাল হওয়ার মানে কি এমন কারণ হইতে পারে, বা আপনার এইরকম কোনো প্ল্যান আসেল নি যে আমি ওইরকম একটা বাচ্চারে নিয়ে ফটো উঠি? না, এরকম কিছু আছে না। ব্যাপারটা হয়েছে এরিয়া রানীঘাটের যে ঘটনা ঘটছে, মর্মান্তিক ঘটনা। আর একই পরিবারে 4 জন মানুষ মারা গেছে। আমি অ্যাকচুয়ালি তখন দোলাই বাই ইলেকশনে আমরা ইলেকশনের দায়িত্ব দিয়েছিল, তখন এখানে আসলাম, শুনিয়ারিয়া আইছি, আইয়ারিয়া
রাত্রেই যেতাম আসতাম, কিন্তু ব্যাপারটা হয়েছে গিয়ারিয়া ওরা 8টার পরে বোধহয় পোস্টমর্টম করে ইয়ারিয়া ডেড বডি আইছে। তারপরে চিন্তা করলাম না সকালে যাই ওই যে আবার আমার দোলাই যেতে লাগবো, খুব তাড়াতাড়ি সকালে গেছি। তো যাওয়ার পরে এখানে দেখছি আমি প্রচুর মানুষ আছে, আছে, তো দেখি এরিয়া কিছু তো করার নাই, জাস্ট সমবেদনা জানাইছি। তখন এখানে ওই বাসার ভদ্রলোকে ওই যে বাড়ির যে কর্তা আসলা এবং তার যে ছেলে, ওই ছেলের ওই মেয়েটা আছে, ছেলে জাস্ট বিয়া করছে, হয়তো বছর 1.5 বছর হইব, তার 3-4 মাসের বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা নিয়ে আমার দেখাইছে যে ওই বাচ্চাটা নিয়ে কীভাবে তার বউয়ে সারাটা জীবন কাটাইতো। তখন বাচ্চাটার আমার কাছে জাস্ট একটা পুতুল লাগছে বাচ্চাটার দেখে, এবং বাচ্চাটা খুব বেশি প্রাণবন্ত এবং অ্যাট্রাকটিভ। তাই তো এই দুঃখ বুঝেন না, তার বাবা মারা গেছেন, তার দাদু মারা গেছেন, তার কাছে কোনো অনুভূতি নেই। ওই সঙ্গে সঙ্গে আমি বাচ্চাটারে অটোমেটিক আমার মনে হয়েছে বাচ্চাটারে আমি তুলে দিচ্ছি। তখন ওইখানেও যারা আছেন তারা ফটো দিচ্ছে, আমাকে দেখি ফটোটা আমার একটু দিও। আচ্ছা আচ্ছা, ওই দিছে আমি ফেসবুকে মানে ইন্টারনেট এমনিতে শেয়ার করছি যে একটা বাচ্চা এবং ওই বাচ্চার যদি সাহায্যার্থে কেউ আগুয়া আয় ইয়া ওই দৃষ্টিভঙ্গি লিয়ে করতাম আর কি। বুঝছি। এবং আমার ইচ্ছা আছে যে ওই বাচ্চাটারে যদি তার ভবিষ্যৎ জীবনে যদি কিছু করতে পারি তাহলে আমি করবো বলছি। আচ্ছা, আর এমনিতে যে মনে করেন একটা পরিবার থেকে 4টা মানুষ মারা গেলে এমনি সরকারি কোনো আর্থিক অনুদান তারা পাইব বা পাওয়ার এরকম কোনো স্কোপ আছে নি? এমনি বলতে যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট যেটা, ওইটাই পাইব একমাত্র। আর তো এমনিতে সরকারি কোনো ইয়ে নাই, স্কিম নাই আমার যতটুকু জানা। আমি খবর লইছি আগে ওই যে তারা আসিল স্টেট গভর্নমেন্টে দিত, ওইটা এখনো উঠাই দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তো কাকুর কথা ধরিয়েই আর একটা কথা কইতে চাই, কারণ কইছেন একটু আগে যে ওই দিন তার ডিউটি আসিল ধলাই, তো ধলাই কইতে আমার একটা জিনিস মনে হয়েছে যে ধলাইয়ের একজন নেতা অন্য একজনকে একটু ধমক দিয়া কইছিলা যে যদি বর্তমান শাসিত সরকারের যদি বুট না দেওয়া হয় তাইলে অরুণোদয়, যেটা বর্তমান এককালীন সরকার থেকে কিছু একটা টাকা পাওয়া যায়, অরুণোদয় যেটা প্রকল্প, ওইটা থেকে তাকে বঞ্চিত করবা। এটা সম্বন্ধে আপনি কি কইতে চান? তো ব্যাপারটা হয়েছে কি যে দোলাই সম্বন্ধে আমার বিশেষ কোনো আইডিয়া ছিল না আগে। দোলাই গিয়ারিয়া একটা জিনিস আমি যে ফিল করছি যেটা, যে এখানেও একটা মানুষ 25 বছর কীভাবে এমএলএ হইল, এখানের যে ডেভেলপমেন্ট যেটা, আমরা খাটিগোড়ার বেশিরভাগ সময় সরকার বিরোধী এমএলএ আছে, এবং যারাও এমএলএ আছিল তারা আমি কইতে কইব যে এমএলএর যেসব দায়িত্ব কর্তব্য এটাই তারা 100% পালন করছে না। এরপরেও যে ডেভেলপমেন্ট খাটিগোড়াতে আছে বা অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে আছে, দোলাইত ফার্স্টবারের এমএলএ, 2বারের ক্যাবিনেট মিনিস্টার থাকা সত্ত্বেও যে দোলাইতে এই অবস্থা, যে এটা দেখি আমার খুব কষ্ট লাগছে। এবং তাই যে ওই ফার্স্টবার এমএলএ আইছি তার কারণটাই তাই এইভাবে মানুষের বয় দেখাই ধমকি দিয়ে তার সাম্রাজ্য চালাইয়া গেছে। কিন্তু এবারের মানুষের একটাই কথা আছিল যে বিজেপির এখানে বিজেপির সরকার আছিল বা এমএলএ আসলা দীর্ঘ 25 বছর। তারপরেও যেটা মনে হয়েছে এখানের মানুষের এবার ক্যান্ডিডেট হয়েছিল গিয়ারিয়া ন্যায়রঞ্জন দাস, মানুষের বুক টাইম কিন্তু ন্যায়রঞ্জন দাসের এগেনস্টে ভোট দিছে না। অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা কেন যে অ্যান্টি ইনকাম বেশি, যেটা যে ক্যান্ডিডেট এখন বর্তমানে তাই আমরা এমপি আছে তার এগেনস্টে ভোটটা হয়েছে, এবং মানুষে চাইছে যে এই সাম্রাজ্য যেটা, তাই আরো একটা কথা কইছেন, খালি শুধু যে অরুণোদয় এই বই দেখানি মানুষের এটাও নাই, তাই কইছেন এটা তার সাজানো বাগান। আচ্ছা, দোলাইটা তার একটা সাজানো বাগান কইছেন, কিন্তু আলটিমেট দোলাইটা একটা ভগ্নদশা বাগান আমরা ফিরিয়ারি এমন হয়েছে এখানেও। তো মানুষের প্রত্যুত্তর দিকে তানে সরাইতে গিয়ে মানুষ এবার ভোট দিচ্ছে। মানুষ
এনটি বিজেপির থেকে এরিয়া এনটি গভর্নমেন্ট থেকে এরিয়া বেশি এনটি যে তাই যে ওই দীর্ঘ 25 বছরের এমএলএ যে আসলা মন্ত্রী যে আসলা তার বিরুদ্ধে মানুষে এবার ভোট দিছে এবং আমরা আশাবাদী যে কেন এবার কংগ্রেসের এই সিটটা উদ্ধার করব অন্ততকে 10 থেকে 15,000 ভোটে এই মার্জিনটা তাকুই নিশ্চিত আমরা যদি কোনো ধরনের যেটা সমস্ত ভারতবর্ষে হয় বা ওইতে থাকে যেটা দেখে আমরা অনেকে এই ইভিএমের উপরে অভিযোগ তুলে আমি ইভিএমের উপরে ঠিক অভিযোগ তুলি না যদি গণনা যদি সঠিক উপায়ে হয় তাইলে এখানে এই জয় কেউ আটকাইতে পারতো না দলে। তো আচ্ছা বর্তমানে হলো গিয়া পরিমল শুক্লবৈদ্য শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য তাইন 25 বছরের এমএলএ আবার 2বারের মন্ত্রী বর্তমানে সাংসদও তাইন ব্যর্থতা খারি কেন আপনার কথা অনুযায়ী আমরা যদি জানতে চাই? ব্যর্থতা মানে ব্যর্থতা পরিমল শুক্লবৈদ্যের ব্যর্থতা এটা তাই যে জায়গাতেই কেন পিডব্লিউডি মিনিস্টারের মতো একটা পোস্ট পাইছে পদ পাইছে হ্যাঁ এটারে কাজে লাগাইতে পারছেন না। এখানে রাস্তাঘাটের অবস্থা, এখানেও ইন্টারনেট পরিষেবা, এখানেও জল জীবন মিশন যেগুলা আমি আমার দেখবা এফবি অ্যাকাউন্টে দেখবা আমি জল জীবন মিশনের একটা পোস্ট করছি, একটা ফটো পোস্ট করছি, যেখানে গেলে দেখা যায় যে অসম্পূর্ণ কাজ চলি আর এইভাবে এবং মানুষের ঘর যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট বা লক্ষ্য যেটা আছিল ঘর নল ঘর জল এটা দোলাইতে গেলে বাস্তবে পাওয়া যায় না। আচ্ছা এই অবস্থা দিলে তো ব্যর্থতা আলটিমেট এটা পরিমাণ রূপে এবং যার লাগে এরিয়া এখানেও দেখবা যারা একজন নির্দল ক্যান্ডিডেট আসলা তাইনও বিজেপির প্যারেন্ট অর্গানাইজেশনের সঙ্গে জড়িত আসলা তাই নির্দল ইয়ারে খাড়া হয়েছেন, আরও একজন নির্দল খাড়া হয়েছে তারে হয়তো জোর জবরদস্তি বা কোনো প্রলোভন দেখাই এরিয়া তানে বন্ধ করা হয়েছে, অফ করা হয়েছে। কিন্তু দলের মানুষে এবার যে ইয়ে করে শপথ করে নিয়েছে যে না এবার আমরা পরিবর্তন চাই। আচ্ছা তো আপনি দলাই নির্বাচনের নির্বাচনের সঙ্গে আপনি খুব মানে কড়াকড়িভাবে জড়িত আসলা, অতপ্রতভাবে জড়িত আসলা। আমি যদি প্রশ্ন করি খেয়ে জিতবো তাইলে আপনি কিতা কইবা? আমি তো আগেই কইছি সেখানে আমরা 10 থেকে 15,000 ভোটে আমরা এখানে জিতি আর কনফার্ম এটা। এর পিছে যদি কোনো কারণ 2-1টা কইতে চাই, কারণ জিতার পিছনে কারণ এবার যেটা আমরা যেটা সাংগঠনিক কাজ যেটা দলাইতে এটা একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে এবার যে এখানেও আমরা এই কৃতিত্বটা তেলাবো। আমরা যে ডিস্ট্রিক্ট কংগ্রেস আছে ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট কংগ্রেস অর্গানাইজেশনাল যে সেক্রেটারি আছেন যে আমরা এমপি ক্যান্ডিডেট আছে সূর্যকান্ত সরকার এবং অভিজিৎ পাল আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট তারা এই কৃতিত্বটা তেলাবো নতুন ইয়েতে। এবার যে এই সাংগঠনিক কাজ যেটা প্রত্যেকটা জিপিতে একজন অবজারভার দেওয়া হয়েছে, একজন ইনচার্জ দেওয়া হয়েছে, তারপরে আবার তারারে ফলো আপ করার লাগে এরিয়া জেলা পরিষদ ভিত্তিক একজন অবজারভার দেওয়া হয়েছে। তারপরে এখানেও আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনাল যে জেনারেল সেক্রেটারি তারা এখানেও গড়বড়া করিয়া রাজ্য গিয়ারিয়ার এখানে থাকছেন। তো এটা এখানেও আমরা সাংগঠনিক কোনো দুর্বলতা আসিল না এবার। আচ্ছা এটাই মেন কারণ আমরা জিতার। আচ্ছা তো আমরা যেটা জানি আপনি দীর্ঘ বছর বিজেপির সঙ্গে জড়িত আসলা, মানে রাজনীতির সঙ্গে আসলা, কিন্তু আরএসএস এর সঙ্গেও আপনি দীর্ঘ কয়েক বছর জড়িত আসলা। হঠাৎ করে এই ট্র্যাক চেঞ্জ করার কি হইল? মানে হঠাৎ করে আপনি ডাইরেক্ট কংগ্রেসের মধ্যে আই গেলা, এমন কোনো যদি কারণ হইতে চান? আসলে মেন ব্যাপার যেটা হয়েছে মেন ব্যাপারটা হয়েছে গিয়ারিয়া যে আলটিমেট ভারতবর্ষ যত রাজনৈতিক দল আছে সবর মানে থিওরিটিক্যালি প্রায় সব দলই সেম, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা কোনো ডিফারেন্স নাই। বিজেপি আমি দীর্ঘদিন করছি করিয়ারই মনে হয়েছে যে কথায় এবং কাজে যে ফারাক এই ফারাকটাই মেন কারণ এটা। দ্বিতীয়ত তারা ডেভেলপমেন্টের উদ্দেশ্যে তারা আইছে না। তারা মেইন যেটা তার উদ্দেশ্য যেটা হইল গিয়ারিয়া আমার পাওয়ারটারে
আমি কুক্ষিগত করতাম, ওইটাই আছিল মেইন এইম। কারণ এখানেও একটা সময় তো খালিবাবু বোধহয় 3বারই এমএলএ হয়েছে, 3বারের এমএলএ হয়েছে, কিন্তু তখন বিশেষ কোনো ডেভেলপমেন্ট খাটিগড়ার হয়েছে না, উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট হয়েছে না। অথচ তখন এসবি বিজেপি আতাত আছিল, থাকার পরেও তারা আলটিমেট তারা কোয়া যায় যে বহলমে তারা মিনিস্টারের পাওয়ার ইউটিলাইজ করছে, এরপরেও কিন্তু খুব ডেভেলপমেন্ট হয়েছে না। তো এটার পিছনে মেন কারণ যেটা আমার যেটা মনে হয়েছে যে 70 বছর থেকে এরিয়া খাটিগড়া যেটা 70-75 বছর হয়ে যায় গেলে আমরা দেশ স্বাধীন হওয়ার, যে খাটিগড়াত মাত্র 2জন এমএলএ, 3বার 2জন এমএলএ খাটিগড়ার বর্ন অ্যান্ড বর্ডাপ 2জন এমএলএ মাত্র হয়েছে। তার কারণেই খাটিগড়ার যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ফিসিয়া, অথচ রিসোর্স থাকা সত্ত্বেও খাটিগড়া হতে ফিসিয়া, মেন কারণটা ওটা। কারণ বাইরে থেকে এরিয়া যারা আইসে আইয়ারিয়া এমএলএ হয়েছে, তারার উদ্দেশ্য আছিল না যে খাটিগড়ার উন্নয়ন করতো, খাটিগড়ার মানুষের জীবনযাত্রার মান বা শৈক্ষিক যে উন্নতি, সামাজিক যে উন্নতি, এটা তার লক্ষ্য আছিল না। তার লক্ষ্য আছিল গিয়ারিয়া এমএলএ ও একমাত্র তার উদ্দেশ্য আছে। হ্যাঁ, যার লাগিয়ে আমরা খাটিগড়াটা অতটুকু ফিচে আসছি। আর বর্তমান যে আপনি যে কথাটা কইছেন যে বিজেপি, বর্তমান যে বিজেপি 60 বছর কংগ্রেসের রাজত্ব করছে, এই দেশ কংগ্রেসের শাসন করছে। কংগ্রেসে যখন শাসন করছে শুরু করছিল, তখন দেশে একটা সুই বানাইবার মেশিন আছিল না। এটার থেকে এরিয়া কংগ্রেসে দেশে বা দেশের জনগণের একটা পর্যায়ে নিয়ে গেছে, যেখানে মানুষের রুটি রুজি ব্যবস্থা আসছিল মোটামুটি। কিন্তু এই বিজেপি এর 10 বছর শাসনকালে বিজেপি দেশে যে জায়গা নিয়ে গেছে, এবং বিশেষ করে দেশের যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের যে জায়গা নিচে, মনে হয়েছে যেমন এরা আরো 50 বছর মনে হয় পিছিয়ে গেছে। এখন যে সরকার, এটা ক্যাপিটালিস্টের সরকার, তো ওইটাই মেন রিজন আছিল যে বিজেপি ছাড়ার। আর তখন আমরা তখন তো আছিল গিয়ে আমরা টিন এজ বা ইয়ং এজ আছিল, তখন রাজনৈতিক সম্বন্ধে অত পরিপক্কতাও আছিল না। এবং যখন আমি প্রথম স্টার্টিং এও বলছি যে আমার ফ্যামিলি মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা আমরা পাইছি। আমরা বিভাজনে বিশ্বাসী নাই, বিভাজনের রাজনীতি যেটা বিজেপি করে, এই রাজনীতিরে আমরা ঘৃণা করি, এই রাজনীতিরে পছন্দ করি না। যার লাগেই বিজেপি ত্যাগ করছে এবং কংগ্রেসের সঙ্গে আসছে। এবং কংগ্রেসের সঙ্গে আওয়া যেটা, কংগ্রেসের সঙ্গে আওয়া রাজনীতি করার লাগে রাজনীতি নাই। আমার মেইন অবজেক্ট হইল গিয়ে রাজনীতির মাধ্যমে যদি সমাজের কোনো কাজ করা যায় এবং সমাজের যদি কোনো একটা যদি ডেভেলপমেন্ট করতে পারি, তখনই আমি বুঝবো যে না, ঠিক আছে, আমার রাজনীতি করার সার্থকতা আছে। এটাই হইল আমার। বুঝলাম। তো এই কথার অনুযায়ী একটা কথা জানা যায় যে আপনি যেটা 2026-এ যেটা ইলেকশন হইবে, এমএলএ ইলেকশন, ওইটার লাগে আমরা খাঁটি করার দাবি করবানি টিকেটের। আমি 2021-এও দাবি করতাম। আচ্ছা, 21-এও দাবি করতাম, কিন্তু প্রথম কথা হয়েছিল গিয়ারিয়া আমার যে তখন যে সিদ্ধান্ত যেটা লইছিলাম, এটা একটু লেট সিদ্ধান্ত আছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হইল গিয়ারিয়া দলে তখন যারা দলের শীর্ষ নেতৃত্ব আছিল, আচ্ছা, আমরা জেলা হইল বা স্টেটও যারা হইল, তখন তারা যে মানুষটারে টিকিট দিছিল, এই মানুষটা টিকিট পাওয়ার পরে কংগ্রেসে জয়েন করছে। আচ্ছা, তো জানি না দলের কিতা। আমি আজকেও এই প্রশ্নটার উত্তর খুঁজি, কিন্তু এটা আমার কাছে আমি কোনো উত্তর পাইছি না।
তো এবার আমি কিন্তু আগে থাকতেই এবং 21-এর পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি 26-এ ইলেকশন খেলতে লাগবো, যেহেতু আমি রাজনীতি করি। আচ্ছা। রাজনীতি করি যখন, এবং যদি সমাজের যদি কাজ করতে হয় তাইলে রাজনীতি পাওয়ারের দরকার আছে। মানে সমাজসেবা রাজনীতিরই অঙ্গ। ব্যাপারটা হচ্ছে কি এরিয়া রাজনীতি মানে রাজার নীতি। এটার উদ্দেশ্য হইল এরিয়া যে আমি আমার যারা ভোটার, আমার যারা জনগণ, তারার সেবা করাই প্রথম এবং প্রধান লক্ষ্য। আচ্ছা, তো আপনি 26 ইলেকশন খেলবা, ঠিক আছে, আমরা তো শুভকামনা সবসময় আপনার সঙ্গেই আছে। ধরুন আপনি টিকিট পাইলা, আপনি জিতিও গেলা, এতে কোনো অসুবিধা নাই, কোনো সন্দেহ নাই। আপনার প্রথমে কি কি কাজ এমন আমরা সমাজের লাগে করবার থাকবো যে আমি ওইটাই, আমি যখন এমএলএ হইব তখন এই কাজগুলা সমাজের আমি সুধার করতে চাই, এইরকম যদি কোনো? এরকম বলতে দেখুন, আমরা খাটিগড়াটা ইন্টারস্টেট বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার আছে, এবং আমরা খাটিগড়ার যে মেইন সমস্যা এখন যেটা আছে, এটা হইল এরিয়া প্রত্যেক বছর আমরা এখানে একটা কৃত্রিম বন্যা থাকে। এবং সেই কৃত্রিম বন্যা যেটা ফার্স্ট এবং মেইন অবজেক্ট, সেই কৃত্রিম বন্যাটা কীভাবে দূর করা যায়, এটা আমি আমার সময়সীমার মধ্যে কর্ম। এবং যদি এমন কোনো অব্লিগেশন না থাকে তাইলে এটাতে আমি সাকসেস হইব, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আর যেটা হয়েছে, খাটিগড়া ইন্টারন্যাশনাল বর্ডার থাকা সত্ত্বেও, এবং বরাকের প্রবেশদ্বার খাটিগড়া, হ্যাঁ, প্লাস মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের প্রবেশদ্বারও খাটিগড়া। এই যে খাটিগড়ার যে 6 নম্বর জাতীয় সড়ক আছে, হ্যাঁ, খাটিগড়া এই 6 নম্বর জাতীয় সড়কটা খাটিগড়ার সোনার খনি হইতে পারত। এখানেও যেসব বেকারত্ব যে সমস্যাটা আছে, এখানেও যদি ইয়ং ছেলেরা যদি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সুযোগ দেওয়া যায় বা যাইতো, তাইলে খাটিগড়ার এত বেকারত্ব থাকতো না, এবং খাটিগড়ার যে অর্থনৈতিক উন্নয়ন যেটা, সেই উন্নয়নটা অত পিছিয়ে থাকতো না। থার্ড হচ্ছে আর একটা ব্যাপার, আমি যখন এই হাওড় অঞ্চলে ঘুরছি, এখানেও যে কিছু ছেলেরা বাড়িছে, পড়াশোনা করছে, তারা খুব কষ্ট করিয়া তারা প্রকৃতির সঙ্গে ফাইট করিয়া রাস্তাঘাটের সঙ্গে লড়াই করিয়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকা অবস্থায় যে 2-4 জন মানুষ বাড়াইছে, কিন্তু আলটিমেট এখানের মানুষের পড়াশোনার সেই সুযোগ নাই। এবং খাটিগড়াত প্রায় 25% এসসি মানুষ আছে, বাগান শ্রমিক আছে, হ্যাঁ। তো এরার লাগে চেষ্টা করব যে একটা, যাতে যদি আমরা সেন্ট্রালও আমরা সরকার আশাবাদী, আমরা খুব তাড়াতাড়ি দেশের মানুষে কংগ্রেসের ঘুরিয়ে আনব। তো যদি সরকার তাইলে অন্ততপক্ষে খাটিগড়াতে একটা নবোদয় বিদ্যালয় খোলার আপ্রাণ চেষ্টা থাকবো আমার। তো একটা জিনিস আমরা দেখতে পারি, আমরা বর্তমান খালাইন চলিগ্রাম অঞ্চলে একটা ব্রিজ আজকে বিগত বোধহয় 2018 থেকে এটা কাজ চলে, এখনও এইভাবেই ফালানি ঝুলন্ত অবস্থায় আছে। এটা নিয়ে আপনি কি কইতেছেন, কেনে এটা ফালানি, কেনে তারা কোনো কাজ করায় না? এটা তো হচ্ছে বিগত দিনের যে বিধায়ক জৈনাসা, এবং তার অকর্মণ্যতার লাগিয়েই এই বৃহৎ অঞ্চলের মানুষ, এটা খালি শুধু চলিগ্রামের বিজনেস, সব প্রায় দেখা যায়। এই রাস্তাটা যদি ডেভেলপড হয়, তাইলে মানুষ এখান থেকে গিয়া খালাইনচড়াতে উঠতে পারবে, কিরিকপার কইয়ারি এরিয়া মানুষ খালাইনচড়াতে যেতে পারবো ওই রাস্তা দিকে এখন। তো এটা হইল এরিয়া। আমরা যে এমএলএ জৈনবাবু আসলা,
এটা তার কমপ্লিট ব্যর্থতা। এবং যতটুকু আমি জানি যে এখানেও ঠিকাদারি তো বোধহয় তার ছেলে ডিরেক্ট ইনডিরেক্ট জড়িত আসলা। শুধু এটা নয়, চলিগ্রামের বীজ নেয়। আপনি যদি ইয়ত যান, এই খেলমা পঞ্চমে ওইরকম একটা ব্রিজ আছে, জাবজার দিকে গেলে দেখো একটা টোটাল 4টা ব্রিজ হাটিগোড়ায় অসম্পূর্ণভাবে পড়ে দিচ্ছে। এটা যেভাবে জনসাধারণের অসুবিধা হয়, সরকারের লস হয়। এই ব্রিজগুলা কমপ্লিট করতে হইলে এখন যেটা এটার আগের যে এস্টিমেট, এই এস্টিমেট এটা সম্ভব নয়। এটাতে আবার রিএস্টিমেট করাইতে লাগবো, করাই আর এই ব্রিজটা কমপ্লিট করাইতে লাগবে। বুঝছি। তো এটা তো বুঝলাম। আর বর্তমানে আমরা দেখি, আমরা তো প্রায় এই অঞ্চলে এইদিকে যাইতে লাগে খাটি ঘোড়া, আর যেটা বদরপুরের যেটা ব্রিজ একটা আছে একবারে, এটাও এখন তো অনেক সময় ট্রাফিক থাকে কাকু। সত্যি কথা কইতে গেলে বড় বড় গাড়ি, জানি না ওরা কী হিসাবে ওরা পাস করে, সব সময় ট্রাফিক থাকে। আমি এই সমস্যার মানে নিয়ত সম্মুখীন। কি হইতাম এই বিষয়ে, আমি আপনার কাছ থেকে 2-4টা কথা জানতে চাই। কেনে এইগুলা মানে প্রশাসন এখানে এইগুলা দেখে না, এর পিছনে আমরা কিতা মানে খামতি আছে যেগুলা বর্তমান সময় এখানে মানুষ এইগুলা দেখতে চান না, বা দেখিয়াও হয়তো বা দেখেন না যে মানুষ ওভাবে লোক মানুষের কি কষ্ট কেউর চৌকে লাগে না নেই। আপনি কি কইতে চাই? মানুষ খুব কষ্টের মধ্যে আছে। এবং যে এই যে রাস্তা যেটা মানুষ তো ডেইলি যাইতে লাগে, সার্কল অফিসে যাইতে লাগে, বদরপুর যাইতে লাগে, সাব রেজিস্ট্রার অফিসে যাইতে লাগে। এটার যে মেইন কারণ যেটা আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখছেন বা সোশ্যাল মিডিয়াতেও দেখছেন যে এখানেও ব্রিজটা ড্যামেজ হয়েছে কই এরিয়া, ব্রিজটা ড্যামেজ হয়েছে কই এরিয়া একটা রিপোর্ট পাঠানি হয়েছে ডিসির কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে। পাঠানির পরে ডিসিএ কইতেছেন এটার মধ্যে 35 টনের বেশি মাল যাতায়াত করতে পারতো না। হ্যাঁ, এটার পিছনে সরকারের মেইন উদ্দেশ্য যেটা আছে সিন্ডিকেট চালানি। আচ্ছা, এটারে এফবিতে অনেকে কয়, আমিও কই যে এটা গেমন ব্রিজ সিন্ডিকেট। কারণ এই ব্রিজটা বানাইছিল গেমন ইন্ডিয়া লিমিটেডে বানাইছিল একটা সময়। ওইটা লেগে এটার কয় গেমন ব্রিজ সিন্ডিকেট। আচ্ছা, এবং এটার লাগিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তা ব্লক থাকে। আমার কথা হয়েছে যদি এই ব্রিজের ক্যাপাসিটি 35 টনের ঊর্ধ্বে গাড়ি যাইতে না পারে, টেকনিক্যালি যারা ইঞ্জিনিয়ার যারা তারা রিপোর্ট করছে, যদি এটা সত্যিকারের হয় তাহলে ওই গাড়িগুলারে এখানে সাপ্লাই গেট বা মালিডরে আটকানি হয় না। এই যে মানুষগুলো অত মানুষে হয়রানি, এবং ড্রাইভাররা, আমরা তো শুনছি ড্রাইভাররা এখানে 3000 থেকে 6000 টাকা ঘুষ দিলে অনেক সময় 50 টন মালও 35 টন হয়ে যায়। আচ্ছা, এবং দিনেও যায় গাড়িগুলো, ওবাদে যায়। পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে। যেন যারা সাংবাদিকরা, খাটিগড়ার সাংবাদিক যারা এটা সঠিক ভূমিকা পালন করছেন এটার ক্ষেত্রে। কিন্তু যেহেতু এটা সরকার কইতে লাগবে যে এটা সরকার পরিচালিত সিন্ডিকেট, যদি কিছু করার নাই, প্রশাসন নীরব। এখানে সিন্ডিকেটে পুলিশও আছে, ছাত্ররা গিয়ারিয়ে, এনএসইউ স্টুডেন্টরা গিয়ারিয়ে সার্কুল অফিসারে ইয়ে করছে, অভিযোগ জানাইছে। আজকেও যাওয়ার কথা আছিল এনএসইউ স্টুডেন্টরা। তো কিছু করার নেই। সিন্ডিকেট তো খাটিগোড়া যেটা এটার মেইন পৃষ্ঠভূমি গিয়ে খাটিগোড়া। আপনি কয়লা দেখুন, সুপারি দেখুন, ড্রাগস, সব তার সিন্ডিকেট খাটিগোড়া উপরে দেওয়ার, এবং খাটিগোড়া ডিরেক্ট ইনডিরেক্টভাবে জড়িত। বিহারে গত কয়দিন আগে একটা মার্ডার হয়েছে। হ্যাঁ, এই মার্ডারের ফলে মৌন মিছিল দেখা দিছে। মৌন মিছিল, অনেকেই মৌন মিছিল জানিয়েছে, এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে অনেকেই এই কথাটা আমরা শুনতে পাওয়া গেছে যে গোটা আসামেও নাকিটা অরাজকতা মানে একদম হানাহানি চলে আর কি, এই অবস্থা এক কথায় হইতে গেলে। আর বর্তমান খাটিগড়ার অবস্থা এতটাই দুরবস্থা, যার ফলেও নাকি এর কিছু অংশ পাওয়া যায়। এই বিষয়ে আপনি কি তা কইতে চান? মানে আমি যদি আপনার জিগাই গোটা আসামের মধ্যে সত্যি কি অরাজকতা চলে? নিশ্চয়ই চলে। আপনারা সোশ্যাল মিডিয়াগুলো, পোর্টালগুলো, নিউজ দেখবা, সব কোনো না কোনো জায়গায় ডেইলি অন্ততপক্ষে ঘন্টার মধ্যে একটা
খবর বারোর ঠিক ওভাবে বেড়াত গত 5 দিন আগে একটা মার্ডার হয়েছে, যেটা বেড়ার প্রাণকেন্দ্র বেড়া এমবি স্কুলের একবারে পাশে, আমরা দেশবন্ধু ক্লাবের ঠিক উল্টা দিকে ঘটনাটা। সকালবেলা উঠিয়ে মানুষের দেখছেন যে একটা মানুষ এখানে ফালাই, এবং যারা এখানে আমরা খাটিগড়ার সাংবাদিক যারা গেছিল, যারা স্থানীয় মানুষ আছেন, সবারই কথা হইল যে এটা একটা মার্ডার, এটা একটা মার্ডার। কিন্তু মার্ডারটার পিছনে এখানে গতকালকে আমরাও মনোমিছিল আসলাম, এবং বেড়াত প্রায় 5-6 ঘন্টা আমরা আসলাম। আমার সঙ্গে আমরা খালাইন জিপি প্রেসিডেন্ট নীলকান্তি চক্রবর্তী, আমার যুব কংগ্রেসের নবজিৎ দাস, বরুপুর জিপির প্রেসিডেন্ট জীবন রায়, আমরা বেড়াতে আসলাম। এবং আমরা যেটা মানুষের সঙ্গে কথাবার্তা করিয়ে যেটা মনে হয়েছে, এটা মদ এবং জুয়া এটার পিছনে, এই যে মার্ডার কেসের পিছনে মদ এবং জুয়াই, কারণ সন্ধ্যার পরে বিহারাতে যেসব লোকাল মদ যেটা বাট্টি যেটা তারা নিজে বানায়, ওই রকম বিহারা বাজার থেকে হয়তো 1 কিলোমিটার দূর মদের বাট্টি আছে। তো বিহারাটা সম্পূর্ণ বিহারাটা প্রায় মদে ডুবে যায়, যেটা খবর পাইলাম, অপিনিয়ন যেটা বিহারার মানুষের এখানে। তো মদ, জুয়া, ড্রাগস, চুরি, ডাকাতি, অ্যাক্সিডেন্ট, এটা খাটিগড়ার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। যে অভিযোগটা কালকে আমি সামাজিক মাধ্যমে আমি তুলছি, এটা গতকালকে আমি তুলছি। আমার ফিসের বাসাতে প্রায় 3 মাস আগে একটা ডাকাতি হয়েছে। আচ্ছা, আজকে পর্যন্ত এই ডাকাতির কোনো সুরাহা হয়েছে না, পাওয়া গেছে না আজকে পর্যন্ত টিল নাও এটার কোনো সুরাহা হয়েছে না। এখানেও 1st দিন গেছে গেরিয়ারিয়া একটা মার্ডার হয়েছে। হ্যাঁ, আমি ধরিয়ে নিলাম এটা মার্ডার, কী কারণে এটাও তো পুলিশে বলতো না। প্রশাসন এত দুর্বল হয়েছে, সরকারিভাবে এত প্রেশার তারার উপরে যে তারা কিছু করার নাই। কারণ তারা সারাদিন বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে, বিভিন্ন ধরনের সরকারি সমস্যা আছে, ওইগুলোর পিছনে তারা থাকে। প্রশাসন জনগণন লাগি নাই, এখন প্রশাসন হয়েছে সরকারের লাগিয়ে প্রশাসন, ওই যে রিয়েলিটি যেটা। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পারি, আপনি বেশিরভাগ সময় আপনি সোশ্যাল মিডিয়া আপনি ভালো একটা সময় কাটাইন। অনেক সময় আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে অনেক কিছু আমরা জানতেও পারি, দেখতেও পারি, এটা খুব ভালো কথা। তবে বর্তমান যিনি সরকার, আমরা যে লিড সরকারে আছেন, তার একটা আর কি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটারে আপনি কতটুকু সমর্থন করেন? আপনার মতে অ্যাকচুয়ালি কি তাই? ব্যাপারটা হয়েছে গ্যারিয়ারিয়া, এই সরকারটা হয়েছে গ্যারিয়ারিয়া পুঁজিপতির সরকার। আর এই স্লোগানটা হইতে আছিল সবকা সাথ সবকা বিনাশ, বিকাশ না, বিনাশ হইতে আছে, তাইলে এটা ঠিক আছে। আচ্ছা, তো এটার উপরে আর আপনি বেশি কিছু কইতে চাইরা না। তো আচ্ছা, যেহেতু দলাই সঙ্গে আপনি এতদিন খাস টাস করছেন, ও সূত্রে আর একটা কথা কইতে চাই, যেটা হইল গিয়া দলাইয়ের এরিয়া হইল গিয়া আসাম আর মিজোরামের যে বর্ডার, এইখানের কিছু সংখ্যক মিজো মানুষরা তারা আমরা আসাম সরকারের কাছ থেকে কোনো ধরনের ফ্যাসিলিটি নিতে তারা অনিচ্ছুক, তারা নিতে চায় না, এবং তারা ভোট দিতেও অনিচ্ছুক। এই বিষয়ে আপনার কিতা মতামত? তারা সরকার কিতা ঘুমনি যে তারা এটা দেখেন না অত সংখ্যক মানুষ এখানে পড়ে দিয়েছে? এটা দেখুন, ইন্টারস্টেট যেটা সীমা বিবাদ যেটা, আচ্ছা, অ্যাকচুয়ালি এটা তো আফটার ইন্ডিপেন্ডেন্স সবই আসামের ভিতরে আছে। আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, সব স্টেটগুলো কিন্তু আসামের মধ্যে আছে। আচ্ছা, এরপরে ধীরে ধীরে 1962 বা ওরকম, ঠিক আমার ইয়ার মনে নাই, আলাদা আলাদা ওই আর গেছে। এটার পিছনে মেইন কারণটা যেটা আছে এরিয়া, যে আমার যেটা মনে হয়েছে আর কি, যে অসমীয়া ভাষা যেটা, অসমীয়া ভাষাটা ছাপাইয়া দেওয়ার একটা
প্রচেষ্টা চলছিল দীর্ঘদিন থেকে এরিয়া এবং এই প্রচেষ্টার লাগেও আসামটা টুকরা টুকরা হয়েছে তখন তাকে এরিয়া তখন যেসব ডিমার্কেট করা হয়েছিল এরিয়া স্টেট হিসাবে ওইগুলা কিন্তু পার্মানেন্ট কোনো ডিমার্কেশন হয়েছিল না। আচ্ছা ঠিক ওইভাবে মেঘালয় আপনি যে মিজোরামের কথা বলছেন মেঘালয় ঠিক সীমা বিরোধ আছে আচ্ছা এবং লাস্ট 2 ইয়ার্স আগে এখানে বাইকামপুঞ্জ করে একটা পুঞ্জি আছে এখানের মানুষরাও তারা কিছু সংখ্যক মানুষের চাইছে যে তারা মেঘালয়ের সঙ্গে যেহেতু অথচ এটা আসামের এলাকা আসামের এলাকা খাটিগড়া কনস্টিটিউয়েন্সির এলাকা এবং আমার যতটুকু জানা আছে যে আপ টু রাতাছড়ার নিচ পর্যন্ত যে এরিয়াটা এটা খাটিগড়ার ভিতরে কিন্তু এখন এগুলা মেঘালয় দখলে এবং এটা মেঘালয় ক্যাপচার করে রাখছে। ঠিকভাবে আপনি যদি ইয়ত যান ওই তুরা দিকে এদিকেও সীমা বিবাদ আছে, নাগাল্যান্ড যান নাগাল্যান্ডের সীমা বিবাদ আছে, অরুণাচল প্রদেশের সীমা বিবাদ আছে। এইগুলা দীর্ঘদিন থেকে জুলাইয়া রাখা হয়েছে এবং আমরা নেডার চেয়ারম্যান মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এটা এই ব্যাপারে সমাধানের কোনো উদ্যোগ তাই নিয়েছেন না, শুধু তাই রাজনৈতিক ফায়দা লওয়ার লাগে এরিয়া নেডার চেয়ারম্যান ইসলা এবং যার কারণে আপনি দেখবা যে তাই রাজনৈতিক ফায়দা নিয়েছেন ওই কারণে কইয়া মণিপুর জলের নেডার কোনো ভূমিকা নাই, আমরা প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নাই, আমরা দেশের সরকারের কোনো ভূমিকা নাই এবং এটা যে সমস্যা যেটা এটা রাজনৈতিকভাবে শেষ করলে হইতো না। এই সীমা বিবাদ কইন আর মণিপুরের সমস্যা কইন আর মেঘালয়ের সমস্যা কইন ওইগুলা এমিকেবলি এবং সোশিয়ালি ওইগুলা শেষ করতে লাগবে এবং করির উপরে সাফাইয়া দিলেই হইতো না। তো এই যে সাফানোর যে প্রচেষ্টা যেটা এটা বন্ধ করতে লাগবো। প্রত্যেকে স্বাধীন দেশের নাগরিক প্রত্যেকের মতামত ব্যক্ত করার অধিকার আছে এবং প্রত্যেকে তার রাইট সম্বন্ধে সচেতন আছে। দেশের মানুষ যেহেতু ৭৫ বছর মানুষে ভোট দিছে এবং স্বাধীনতা উপভোগ করিয়া মানুষে আমরা দেশ সমস্ত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। তো এই দেশের মানুষের উপরে যদি কোনো কিছু সাফাইয়া দেওয়া হয় মানুষে বেশি দিন এটা মানত না, একটা সময় মানুষের রিভল্ট করবো, যেটা ওর মিজোরাম, যেটা ওর, যেটা মেঘালয় ওর, যেটা অরুণাচল প্রদেশ ওর, নাগাল্যান্ড কতদিন করে করে গোলাগুলি হয়, মিজোরামও হয়েছে, ওইটাই এটার অঙ্গ। আর তো বিশেষ কিতাব তো আর আমরা দেখতে পারি আমরা আসাম সরকারে কয়েকদিন আগে এডিআরই এক্সাম গেল, আর লাস্ট 2 বছর আগে এডিআরই এক্সাম হয়েছে, অনেকে চাকরিও পাইছে, কিন্তু তুলনামূলক আমরা বরাকের ছাত্রছাত্রীরা অনেকেই কম পাইছে, অনেকেই কম। আমরা একটু আপার আসাম দিকে একটু বেশিই পাইছে, যেটা মানে আমি হইয়ার না অনেকের অভিমত, এটা আমার কোনো অভিমত নাই। এই সূত্রে এই কথার উপরে আপনি কি কইতে চান যে মানে এখানে কি সত্যিও যে চাকরিগুলা কি দেওয়া হয়েছে একেবারে নিট অ্যান্ড ক্লিন, এতে কোনো রাজনীতিকতা কোনো জড়িত কিছু নাই, নাকি একটু ছাটাই উঠাই হয়েছে যে না আমরা একটু বাঁচিয়া আমরা চাকরি দেবো, এই অঞ্চলের মানুষগুলো আপাতত একটু বঞ্চিতও নাইলে থাকুক? আমি এই ব্যাপারে শুধু খালি একটা কথা বলতে চাই, বিজেপির নেতা মন্ত্রীর স্টেটমেন্ট আছে যে বরাকে মেধার অভাব, বিজেপির নেতারা কইছেন বক্তব্য, এটা পত্রপত্রিকায় বাইরেছে কিন্তু মেধার অভাব, যেখানে মেধা নাই এখানে মানুষের কম্পিটিটিভ এক্সামও চাকরি দিয়ে চাকরি আশা করা তো অন্যায়। কিন্তু এখানোর যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষিত যুবক যুবতী কেউ একটা প্রতিবাদ করছে না। সবচেয়ে বড় দুঃখ এটা যে বরাক যেখানেও 61টির লিগেসি আছে এবং যেখানে 61টির ভাষা আন্দোলনেও দেখাই দিছে যে বরাকের মানুষের আন্দোলন করতে যায়। এই জায়গা বরাকের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ তারা নির্জীব হইয়ারি আছে। তো এই ব্যাপারে চলতে থাকবো। আর বরাক ব্রহ্মপুত্রতে একটা ম্যাটার আছেই, এটা আপনি বিফোর ইন্ডিপেন্ডেন্ট এটা আছে, বিফোর ইন্ডিপেন্ডেন্ট এটা আছিল, আফটার ইন্ডিপেন্ডেন্ট এটা তো আরও ত্বরান্বিত হয়েছে। আর এই সরকারের আমলে তো এটা সীমাই, তো এটা অস্বাভাবিক ব্যাপার নাই কিন্তু এটা। আর যারাই বরাক থেকে যারা ইদানিংকালে যারা বিধায়ক হয়েছে বেশিরভাগ বিধায়কর বরাকের স্বার্থে কোনো আওয়াজ দিতে না, তারা ভয়েসলেস আছে।
বিশেষ করে আর বিজেপির যারা দলীয় বিধায়ক যারা আছে তারা তো মুখে কলবটা আছে, তারা এখানো দাদায় যা কইলা মামায় যা কইলা তাই তার কাছে ব্রহ্মবাক্য আছে। ওইটাই মেন রিজন। আচ্ছা, তো প্রতিবাদ করতে লাগবো। আমি আমার ন্যায্য পাওনা যদি না পাই, গণতান্ত্রিক উপায়ে আমার যে সিস্টেম আছে সেই উপায়ে আমি আমার অধিকার সম্বন্ধে লড়াই করতে লাগবো। Yes. মানুষ নির্জীবী এরি বইলে রক্তশূন্য যদি মানুষ হয়ে যায় তাইলে যে কোনো কিছু আশা করা অন্যায়, যেটা বড় ক্ষেত্রে হয়েছে হইব। আমি সব ও কথাটাও কইতাম চাই, আমরা এইভাবে যে কোনো কাজে আমরা যেন চুপ না থাকি, অ্যাটলিস্ট আওয়াজ উঠাই নিটা খুব বেশি দরকার। আওয়াজ যদি আজকে আমরা যদি না থাকি নির্জীব, আমরা যদি পড়ি থাকি তাইলে হইতো না, আমরা আওয়াজ উঠাইতে লাগবে, উঠানটা খুব দরকার। বর্তমানে সময়টাও ওরকম। আমরা আগের প্রশ্ন দিকে যাই, আস্তে আস্তে আগাই। একটা জিনিস আমি কাকুর কাছ থেকে জানতে চাই, যেটা হলো কি স্টার সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের আপনি বাধা দিছিলা, হ্যাঁ, এবং এর কয়দিন পরেই স্টার সিমেন্টের যিনি ম্যানেজার তার লগে আপনার ফটো ফেসবুকে শেয়ার হয়েছে, মানে ফেসবুকে আপনি আপলোড করছেন। এই বিষয়টা কি, এই আসল কারণটা কিটা? আপনি বাধা দিছেন, আবার ম্যানেজারের সঙ্গে ফটো উঠরা, এই কিটা বিষয়? ব্যাপারটা যখন স্টার সিমেন্ট এরিয়া কেন স্টার সিমেন্টে আমরা টিকরবুরুঙ্গাতে মানে আমরা যেটা এখানে চলিত আছে যে হিলারা যেটা কই, টিকরবুরুঙ্গাতে গ্রাইন্ডিং ইউনিট তারা এখানে ইন্ডাস্ট্রি খুলে এখানে। তো গ্রাইন্ডিং ইউনিট খোলার পরে এখানোর যে আশপাশ যে মানুষগুলো আছে এই মানুষগুলার এখানেও বাসা এবং এখানে তার যে জীবন সম্পত্তি যেটা আছে, এখানের যে আবহাওয়া যেটা আছে, এখানের যে আবহাওয়ার অবস্থা খুব খারাপ হয়েছে। কারণ সিমেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়া এরিয়া ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ায় সিমেন্ট এক্সপোর্ট করে, সমস্ত পৃথিবীতে সিমেন্ট এক্সপোর্ট করে। এবং এই সিমেন্ট এক্সপোর্টের ফলে আমরা যে পলিউশন যেটা আবহাওয়ার ক্ষতিসাধনের মানে অন্ততপক্ষে এই সিমেন্ট ফ্যাক্টরিগুলার কারণে 5% গ্রিন হাউস গ্যাস জেনারেট হয়, যেটা আমরা সাধারণ মানুষে জানি না। এবং না জানার কারণেই আমরা কইয়ার যে সিমেন্ট ফ্যাক্টরির বিরোধিতা, আমি ঠিক বিরোধিতা করছি না। সিমেন্ট ফ্যাক্টরি হইতো বড় বড় ইন্ডাস্ট্রি হইতো এলাকাতে, খাটিগড়াতে হইতো, এবং খাটিগড়ার অর্থনৈতিক উন্নয়নে একান্ত প্রয়োজন আছে, এইসব ইন্ডাস্ট্রিগুলো হওয়ার একান্ত দরকার আছে। কিন্তু আমার কথা হইল যে মানুষের বিনিময়ে তো কোনো কিছু সম্ভব নয়, মানুষের জীবনের বিনিময়ে কোনো কিছু না। যদি অর্থনৈতিক উন্নয়ন হয়, সেই উন্নয়নটা কে উপভোগ করবো? উপভোগ করবো তো স্টার সিমেন্টের মালিক, স্টার সিমেন্টের যারা কর্ণধার আছে, সরকারের ট্যাক্স পাইব, তারা বুক করব। আর এখানের সাধারণ মানুষ যারা, তারা এই সিমেন্ট ফ্যাক্টরি যেরকম স্টার্ট হইব, এটার মধ্যে যেসব র মেটেরিয়ালস ইউজ করে, লাইম থেকে এরিয়া আরম্ভ করি ক্লে, জিপসাম, যেগুলো র মেটেরিয়াল ইউজ করার ফলে এটার থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হইব। এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের যে ক্ষতিকারক দিকগুলো আছে, এখানে আমরা সাধারণ মানুষই জানি না। মানুষের বোন পর্যন্ত হাড্ডি যেগুলা, এইগুলা নষ্ট হইব, মানুষের ড্যামেজ হইব, মানুষের শ্বাসকষ্ট হইব, মানুষের লিভার ড্যামেজ হইব, মানুষের ক্যান্সার হইব। এমনিতেই বরাকবিত্ত ক্যান্সার প্রবণ এলাকা। তো আমার কথা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি হোক, কোনো আপত্তি নাই, কিন্তু এই জনমানব পূর্ণ এলাকার যে সিমেন্ট ফ্যাক্টরিটা এটার বিরুদ্ধে আমার কথা আছে। এবং আমি যেহেতু সচেতন নাগরিক, সেই হিসাবে আমার দায়িত্ব আছে, এবং মানুষকে এটা জানানি দরকার আছে যারা জানে না। এবং আমি চাই আর যে এই সিমেন্ট ফ্যাক্টরির এগেনস্টে মানুষ বাড়াই হোক সিমেন্ট ফ্যাক্টরি, কিন্তু আমরার জীবন সম্পত্তির সুরক্ষা
দেওয়ার ব্যাপারে স্টার সিমেন্টে কি ব্যবস্থা নেয়, ওইটাই লুকিয়ে আমার মূল কথা এটা। আচ্ছা স্টার সিমেন্টের এখানের যে এরিয়া ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার যেই হোক জানি না, সাম পান্ডে ভদ্রলোক লিঙ্ক আমার সঙ্গে লিঙ্ক করতে 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 তাই না আমারে পাইছেন, আমার বাড়িতে আইছেন, ওই করে আইছেন তাই। আচ্ছা আওয়ার পরে তাই না আরও ওই ড্রাই ফ্রুট গিফট কিছু একটা লইয়ারি আইছে। আচ্ছা আচ্ছা, আমার উদ্দেশ্য হইল গিয়া মানে আপনাদের যাতে কোনোভাবে একটু থামানি যায়। না হয়তো না এটা, তার মনে হয়তো না এটা। আচ্ছা তো ব্যাপারটা হয়েছে যে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতাম, আচ্ছা, okay. দোস্ত গেলি আয় বলায় এইছে। তো প্রশ্নটা হয়েছে আমি তাহলে বারবার একটা কোয়েশ্চেনও করছি এবং একটাই রাখছি, তার কাছে দাবি রাখছি যে আমার এলাকার মানুষের এবং বিশেষ করে এই যে হিলাড়া, টিকর বুরুঙ্গা, গেন্ডারমারা যেসব পাদিরিলা যে এলাকা যেটা আছে, ওই এলাকার মানুষের তাই যে হেলথ ইন্স্যুরেন্স এবং ওয়েলথ ইন্স্যুরেন্স দুইটা কোম্পানির তরফ থেকে তাই করাইছিলাম। আর যদি না করাই তারা মিলিয়নার কোম্পানি স্টার সিমেন্টর যে এই মালিক যে দীর্ঘদিন তাই রাজ্যসভার মেম্বারও আসলা ওই বিজেপি দলের, তো স্বাভাবিক হাত অনেক লম্বা আছে, আমরা লড়াই করে তার সঙ্গে পারতাম না। কিন্তু আমরা চিৎকার দিতে তো অসুবিধা নাই, চিৎকার আমরা দিয়া যাইমু। আমরা এই ব্যাপারে সার্কেল অফিসে কমপ্লেন করছি, ডিসির কানেও কমপ্লেন করছি, আমরা ইদানিং পলিউশন ডিপার্টমেন্টও যাইমু, স্টেট পলিউশনও যাইমু, আমরা গ্রিন ট্রাইব্যুনালও লাস্ট পর্যন্ত যাইমু। এরপরে যদি কিছু না হয় তাইলে হাইকোর্ট তো খোলা আছে। জনগণে হয়তো বুঝেন না, তাই পলিউশনের ছাড়পত্র পাইতে গেলে যে লোকালিটির পারমিশন লাগে, তারা এখানেও একটা মানুষের বোকা বানাইয়ার একটা ভূমি পূজার আয়োজন করাইয়ারিয়া, আস্থা এলাকার মানুষের নিমন্ত্রণ করাইয়ারিয়া তারা এখানেও বিভিন্ন পলিউশন ডিপার্টমেন্টের অফিসারে আনছে, এডিসি আইসন, আরও বিভিন্ন বিভাগের কর্মকর্তা আইসন, আনিয়ারিয়া তারা ছাড়পত্র মিটিং তারা দেখাইছে এবং ছাড়পত্র হয়তো বা তারা আদায় করে লিব বা করার প্রচেষ্টায় আছে। এবং সিমেন্ট ফ্যাক্টরির খাম যেটা আমি যেটা দেখছি আইতে দেশি দিতে দেখা যায় যথারীতি কাজ চলে, কিন্তু আমরা লড়াই থামিয়ে নাই, আমরা লড়াইটা সিমেন্ট ফ্যাক্টরির লেগে চলবো। সাকসেস হবে কি না এটা অন্য কথা, কিন্তু আমি আমার এলাকার মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব আমারও আছে। আমি মনে করি আমি লড়াই চালাইয়ারই যাইম, ভবিষ্যতে এটা চলবো, আপনারা দেখতে যাবা। তো ঠিক আছে, পান্ডে বা যেই হোক সিমেন্ট ফ্যাক্টরি তারা অনেক এলাকাতে অনেক সোশিয়াল ওয়ার্ক করছে, জানি আমরা স্কুল বানাইছে, মন্দির বানাইছে, মসজিদও তারা ওয়াল বানাইছে, এটা দেখছি। এটা তো সব ইন্ডাস্ট্রিয়াল নর্মস যেটা অ্যাক্ট যেটা আছে, অ্যাক্টের মধ্যে আছে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট যেটা, এটা তারা করতে বাধ্য। আমরা আসলে জানি না, গতিকে আমরা আদায় করতে পারি না। কিন্তু তারা যে সোশিয়াল ওয়েলফেয়ার একটা ফান্ড আছে, ইভেন যত টি গার্ডেন আছে ওইগুলোতে আগে দেখবা আমরা এলাকাতে যখন ওই যে তারা জল করলে জল দিলেই এটা অ্যাপ্লিকেশন দিল, ওইটা তারা দেখায়। কিন্তু তারা যে ওয়েলফেয়ার অ্যাক্ট, ওয়েলফেয়ার ওয়ার্ক, তারা সোশিয়াল ওয়ার্ক দেখায় তারা, কিন্তু এটা গভর্নমেন্টের কাছে এটা ইয়ে করে। কিন্তু প্রত্যেকটা কোম্পানি করতে বাধ্য, এটা কোম্পানি একটা আছে। হ্যাঁ, আর একটা জিনিস করতেছি ইয়ার, এলাকার অর্থনৈতিক উন্নয়নে আমরা বাধা প্রদানকারী নাই, অর্থনৈতিক উন্নয়নে আমরা সাহায্যকারী। সর্বাবস্থায় এলাকার অর্থনৈতিক উন্নয়ন হইতো, এটা ইন্ডাস্ট্রির মাধ্যমে হোক আর সরকারের মাধ্যমে হোক, যেভাবে হোক এলাকার অর্থনৈতিক উন্নয়ন হইতো। কিন্তু এটা মানুষের জীবন সম্পত্তির বিনিময়ে কোনো মতে নাই। মানুষের জীবন সম্পত্তি রক্ষা করিয়া এলাকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হইতো, যাতে সেই অর্থনৈতিক উন্নয়নের সুফল এলাকার মানুষে ভোগ করতে পারে। এটাই লুকিয়ে নেওয়ার বক্তব্য। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর কথা আমরা শুনলাম। আমরা প্রায় প্রশ্ন উত্তরের মধ্যে আমরা প্রায় শেষের পথে, তবে এখনও শেষ নাই। আমি লাস্ট দুই একটা কথা আমি কাকুর কাছ থেকে জানতে চাই, যেটা হইল গিয়া
আমরা সমাজ তখনও বেশি উন্নত হইব যখনও এখান থেকে শিক্ষা দীক্ষার হারটা একটু বেশি বাড়বো। আমরা গোটা খালাইন অঞ্চলের মধ্যে দেখা যায় একটা খালাইন হায়ার সেকেন্ডারি মাত্র আছে সেন্টার। মেট্রিক এক্সাম আমিও 2-1 বার ডিউটি গানের মধ্যে দিছি, আমি গানের ছাত্রও আসলাম। অনেক স্টুডেন্ট মানে খালাইন অঞ্চলের মধ্যে প্রাইভেট স্কুল তো ভর ভর কে হ্যাঁ, বহুত সারা হ্যাঁ, লেকিন একটা মাত্র সরকারি স্কুল আছে যেটা হলো খালাইন হাই সেকেন্ডারি। গোটা অঞ্চলের একটাই হলো কি সেন্টার আমরা খালাইন হাই সেকেন্ডারি। তারা স্টুডেন্ট জায়গা দিতে পারে না, ভারত নির্মাণে কিছু স্টুডেন্ট দেয়, এখন তো এইবার শুনছি আরও স্টুডেন্ট লওয়া হইব, মানে আরও স্কুল অ্যালট করা হইব। কিন্তু একটা জিনিস আমি দেখি, আর যদিও প্রাইভেট স্কুলগুলো আছে, সরকারি স্কুল একবারে সংখ্যায় কম। আপনি যেহেতু খালাইন হাই সেকেন্ডারির ছাত্রও আসলা, এই বিষয়ে আপনি কি হইতে চাইবা যে স্কুল সম্বন্ধে কি সরকার থেকে আমরা আরও পাইমনি এইরকম কোনো যদি কিছু আমরা এটা হইতে চাই? এত স্কুল কম হওয়ার কারণ কিটা? প্রাইভেট তো স্কুল বেজান আছে, কারণ সবে তো আর প্রাইভেট স্কুলে পড়াইতেও পারে না, এটা হইল আর একটা কথা। এটার ব্যাপার দেখুন, এটার ব্যাপারে আমি চিন্তা করছি। আমিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লগে ইনভলভমেন্ট আছিল আমার। খালাইন সরস্বতী বিদ্যানিকেতন, আমিও আসলাম একজন যে আমার হাত ধরিয়ে গড়িয়ে উঠছে। খালাইন এসআর কলেজ, আমিও অনেকের মধ্যে একজন যেটা আমার হাত ধরিয়ে গড়িয়ে উঠছে। আমার খালাইন জুনিয়র কলেজ, যে জুনিয়র কলেজের আমি এখন সেক্রেটারিও আছি। আচ্ছা, কিন্তু মেইন ব্যাপার যেটা আমি দেখছি, স্বাধীনতার পরে থেকে এরিয়া জানি না ভারতবর্ষের কথা, আসামে আপনারা খেয়াল করবা যে গভর্নমেন্ট স্কুল কয়টা আছে। আমরা যেগুলারে গভর্নমেন্ট স্কুল কই, ওইগুলা গভর্নমেন্ট স্কুল নাই। কিন্তু আপনি শিলচারে একটা পাবে গভ টু গার্লস, ইদানিং জারেলজলে একটা গুলছে, আর তো মনে হয় খাতার ডিস্ট্রিক্টও খুব কমও আছে, খুব কম গভ টু স্কুল খুব কমই আছে। যেসব স্কুল ওইগুলো প্রভিন্সিয়ালাইজড স্কুল, যেসব স্কুল গড়িয়ে উঠছে, এটা কিন্তু মানুষই বানাইছে, সরকারে অধিগ্রহণ করছে, সরকারের টিচাররা নিছে। আগে তো বিল্ডিং গ্রান্টও দিত না সরকারে, ইদানিং বিল্ডিংও কিছু পয়সার কারণ এখন তো দেশের সরকার খুব ধনী, জিএসটির থেকে এরিয়া লক্ষ কোটি টাকা পার, পয়সা দিতে কোনো অসুবিধা নাই। আগে সরকারের এই অবস্থা আসছিল না, তো দের এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই। কিন্তু আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন, যেটা এখন নতুন শিক্ষা ব্যবস্থা আনছে, হ্যাঁ, কিন্তু এটাও কতটুকু সাফিসিয়েন্ট আমার সন্দেহ। কারণ দেশের যে স্কুলগুলো আছে, আসামে যে স্কুলগুলো আছে, এলপি স্কুল থেকে এলপি স্কুল কিছু কিছু সরকারি গড়িয়ে উঠছে, ডিরেক্টলি হয়েছে। কিন্তু আপনি খালাইন হায়ার সেকেন্ডারি দেখুন, খালাইন হায়ার সেকেন্ডারি ইতিহাস যদি যখন এটা আসিল, তখন খালাইন এমবি স্কুলের এখন যেটা মাঠ, ওই মাঠে স্কুলটা আসিল, সোনবাটের গড় আসিল। এখানেও যারা তখনের সময় যারা টিচার আসলা, যারা সমাজের সচেতন মানুষ আসলা, তারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছেন, বাস আনছে, নিয়ে আনছে, আনিয়ে স্কুলটা বানাইছে। পরবর্তীতে এই স্কুলটা এখানে হয়েছে। ঠিক যে 895 নম্বর তারাপুর এলপি স্কুল যেটা, এটাও কিন্তু আমরা গ্রামের একজনে বানাইছিল, প্রয়াত তাই নরেন্দ্রশীল করিয়ারি একজন সমাজসেবী মানুষ আসলা, এবং যার একটা ভীষণ আছিল তাই অনেক এলাকার যে সামাজিক কাজ করতা, বাচ্চা কাচ্চা যদি পড়াশোনা না করে, তাই সকালবেলা ওরা ইয়ারি আসা গ্রামাটি ইয়ারি দেখতা নরেন্দ্রশীল যে তাই। তো এরা হাত ধরিয়ে গড়িয়ে উঠছে, কিন্তু সব ওই রকম। বাকি সরকারের কোনো পদক্ষেপ নিয়ে কোনো স্কুল খুলছে না। আচ্ছা, আর সরকারের পদক্ষেপ নোক এই ব্যাপারে কোনো ধরনের আবেদন ওইসব করিয়ে আমার মনে হয় না। কারণ বিগত দিনে যারা এমএলএ হয়েছে, তারা এই ব্যাপারে খেয়ালও আছিল না। কারণ কাটিগড়ার মাটির প্রতি তার কোনো মায়া আছিল না, কাটিগড়ার মানুষের প্রতি কোনো তার দায়বদ্ধতা আছিল না। আইসন, বুট খেলাইছেন, গেছেন, এরপরে হয়তো শিলচার তান বাড়ি বা অন্য কোনো জায়গার বাড়ি, মানুষ তার লগে যোগাযোগ করার গেছে, স্যার আপনি কোনদিন এই বাউন্ডারি এরিয়াত, স্যার আমার ও কাজটা, স্যার আমার মেয়ের চাকরি, আমার ছেলের চাকরি, আমার মেয়ে অমুক করছে, ওটাই করছে। তো অ্যাকচুয়ালি যে একটা বিধায়কের যে কাজ, সেই কাজটা দীর্ঘ 75 বছর থেকে এরিয়া হয়েছেন খাটিগড়ার, যার কারণে এই খাটিগড়ার এই যে শিক্ষাক্ষেত্রে যে পিছিয়ে এরিয়া আছে, খাটিগড়া কয়টা হায়ার সেকেন্ডারি আছে? নাই তো। আপনি দেখবা যদি হায়ার সেকেন্ডারি
এলাকাত গেলে বিরাট স্টুডেন্ট রাশ সেম সবই একই অবস্থা। সত্যি মেইন কারণগুলো প্রথমত সরকারের আগ্রহে এইতে লাগবো যে আমার প্রত্যেকটা মানুষ, আমার একটা মানুষের যদি কৃষিকাজ করে রুজিকামও করে, অ্যাটলিস্ট তার শিক্ষার বিকাশ হোক, তার জ্ঞানের বিকাশ হোক। যদি এই জিনিসটা যদি সরকারের পদক্ষেপ না নেয় তাইলে সমাজের মানুষে কতটুকু করতে পারবো, ওইভাবেই চলবো যেভাবে চলি। আর দুই চারটা গড়িয়া উঠিয়ার গজাইয়া উঠছে ওইভাবেই থাকবো। তো আপনি দেখিয়েও থাকবা শিক্ষার বিকাশ কিন্তু সত্যি খুব বেশি দরকার। আপনি লাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট বার হয়েছে আবার মানে শিক্ষক যেটা নিযুক্তি দেওয়া হইব প্রায় 8,000-এর কাছাকাছি, কিন্তু এটার মধ্যে বিএড বাধ্যতামূলক। কিন্তু এই সূত্রে দেখা যায় যে বিশেষ করিয়া আমরা বরাকবেলির মধ্যে বিএড কলেজ আর কয়টা আছে, শিলচর টিটি কলেজ আছে, ডায়েট আছে করিমগঞ্জ, আর আছে হাইলাকান্দি। এই গোটা হাতে গোনা 2-4টার মধ্যে অনেকে চান্সই পায় না। আর প্রাইভেট যদি আমি যাই তাইলে 2.5 লাখ যে যেরকম পারেন লর। এটা আমার কথা না, অনেক স্টুডেন্টের দাবি এটা। তো এই বিষয়ে যদি আমরা অন্ততপক্ষে একটা কাঠি ঘোড়ার মধ্যে আপনার থ্রুতে আমি কইতে চাই আর এই কথাটা, খাটি গড়ার মধ্যে যদি এরকম একটা যদি আমরা যদি জায়গা দেই বা এতে যদি আপনারা অনুমতি দিন, এখানে অনেকেই আমি শুনছি অলরেডি এটা অনেকবার সরকারের কাছে আবেদন জানাইছেও যে আমরা অ্যাটলিস্ট খাটি ঘোড়ার মধ্যে একটা বিএড কলেজ হোক, কিন্তু সেই অনুসারে পারমিশন পাওয়া গেছে না। তো এটা নিয়ে আমার ওটাও অনুরোধ থাকবো, আপনি যখন পাওয়ারে আইবা এটা নিয়ে একটু প্লিজ কাইন্ডলি একটু দেখবা। কারণ বিকজ আমি নিজেও এখন বিএড করি, আর আমার কলেজ হইল গিয়া রামকৃষ্ণনগর, আমার যাইতে অনেক টাকা খরচ, অনেক দূরে। আমি খুব মানে হাসি মুখে হইয়া ঠিক, কিন্তু ভিতরে বহুত বেশি দুঃখ। আমি যখন রাস্তাটা এগিয়ে যাই তখন মনে হয় আমি কই যাইরাম, কেন আমরা কি এত অঞ্চলে কিছু করা যায় না নাই। তো ওটাও আমি কাকুর কাছে অনুরোধ রাখবো যে অন্ততপক্ষে বিএড কলেজ নিয়ে বা শিক্ষা দীক্ষা নিয়ে একটু ভাববা। যেহেতু খালেন হাই সেকেন্ডারি স্কুলের প্রাক্তন ছাত্র, তো সেই অনুযায়ী তো আপনার দায়বদ্ধতা স্বাভাবিক থাকবো। ও অনুসারে আপনার কাছে আমার একটা প্রশ্ন যায়, এটা হইল গিয়া যে মানে আমি জানতে চাই বর্তমান বিগত কয়েকটা দিন তাকিয়া দেখা যায় খালান অঞ্চলের মাঝে নানা রকম সমস্যা, দুর্নীতি চলে। এটা আপনি বেশি জানতে পারবা, বেশি জানবা। টিচারের ক্ষেত্রেও দেখুন সাফিসিয়েন্ট নাই, তারপরে নানান ড্রেস কোড নিয়েও কিছু একটা হয়েছে হালকা পাতলা আমরা খবর পাইছি। হ্যাঁ, তো এই বিষয়ে মানে আপনার দায়বদ্ধতা একটু বাড়ি যাইব, মানে দায়িত্বটা একটু বাড়ি যাইব। আপনি কি হইতেছেন খেনে আপনার একদম বাড়ির সামনে স্কুলটা, খেনে এইরকম চলে। প্রথমত হয়েছে কি এইটা যে আমার বাড়ির সামনে বা আপনারাও দেখা যায় খালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে অনেক অনিয়ম চলে বিভিন্ন ক্ষেত্রে চলে। এটা ইদানিং দেখা গেছে এটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে এরিয়ায়। এটার পিছনে একটা কথা কইতে লাগে যে সরকারি ব্যর্থতা। কারণ এই খালাইন স্কুলের সমস্যা নিয়ে এরিয়া পত্র পত্রিকা বা খালাইনের সচেতন মহল বিভিন্ন ধরনের অভিযোগ এই শিক্ষা বিভাগে দিচ্ছেন, দেওয়ার পরেও কোনো ধরনের এটা অ্যাকশন নিচ্ছে না সরকারে, এবং যে ওইটাকে শুধরানোর চেষ্টাও করছে না সরকারে। ওইটা লেগে আমি সরকারের সম্পূর্ণ দায়ী করি। বাকি তো রাজনীতি করলে তো অনেক কিছু পাওয়া যায়। এখানের মধ্যে যারা ছাত্র সংগঠন যারা আছে, বিগত দিনে এনএসইউ একটা মুভমেন্ট স্টার্ট করছিল খালাইন স্কুলের একটা ভালো একটা বিল্ডিং ভাঙ্গা হয়েছে, যেটা এনএসইউ শুরু করছে, তখন আমি ব্লক প্রেসিডেন্ট আসলাম। এরপরে দেখা যায় এখান থেকে এরিয়া এবিভিপি এবং বিজেপির কিছু নেতৃবৃন্দ, খালাইনের নেতৃবৃন্দ, এরা যারা এটা করছে তারা সেন্টার দেওয়াত লাগছে। তারা অ্যাকশন নিত জায়গার, তারা ছাত্ররার পক্ষে যারা কথা কইতো, ছাত্ররা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ছাত্ররা স্বার্থে, ছাত্ররা কীভাবে পড়াশোনা করতে পারে, স্কুলের কীভাবে শৈক্ষিক পরিবেশ বজায় থাকে, এটার ব্যাপারে না কথা কই আর এরিয়া তারা দেখা যায় উল্টা কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলাইছে। এটা খুব খালাইন লাগে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং খালাইন হায়ার সেকেন্ডারির ইতিহাসে বোধহয় এরকম প্রথম হয়েছে যে
দুর্নীতিরে প্রশ্রয় দেওয়ার লাগে এরিয়া একটা রাজনৈতিক ছাত্র সংগঠনে এই কর্তৃপক্ষের লগে সাহায্যের হাত বাড়াইয়া দিছে। আমার মনে হয় যে তারা এখানে রাজনীতি না করিয়া স্কুলের স্বার্থ ছাত্র স্বার্থটা দেখা উচিত আছে। আর খালাইনা স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল সম্বন্ধে বেশি হইতে চাই না, কারণ ওই এই স্কুলটা আমি যে শুধু পড়াশোনা করছি এটা নয়, ওই স্কুলের রুজিয়ে আমরা খাইছিও, কারণ আমার বাবাই ওই স্কুলে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, চাকরি করতাম। তো স্কুল সম্বন্ধে হইলে অনেক আবেগিক ঘটনা মনে যায় গিয়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা বেশি আর এই বিষয়ে আর আগ্রহীতে চাই না। কাকুকে যতগুলা কথা কইছেন ঠিকই আছে, অনেক কথা কইছেন, তবে আমি লাস্টে একটা কথাও কাকুর কাছ থেকে জানতে চাই। লাস্ট তো নাই, তবুও হইলেই বর্তমানে আপনি কংগ্রেসের হিসাবে আছেন, এই একজন নেত্রী মানে কাজ করা, তো সেই অনুসারে আমি যদি আপনারে কই যে বর্তমান সময়ে আপনি খার আদর্শে আপনি আসেন বলতে আইডিয়াল হিসাবে খারে মানুষ যদি কোনো নেতা মন্ত্রী বা বিশেষ কোনো ব্যক্তিবর্গের নাম আপনি যদি উচ্চারণ করতে চান। অ্যাকচুয়ালি আমার কোনো রাজনৈতিক কোনো আদর্শ নাই, বা আদর্শ ব্যক্তিত্ব আমার নাই কিন্তু। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি এরিয়া আমি সিম্পলি একটা জিনিস মনে করি যে রাজনীতি লাগে এরিয়ারে একটা প্ল্যাটফর্মের দরকার আছে। যে বা যারা রাজনীতি করে তারা লাগে এরিয়া একটা প্ল্যাটফর্ম লাগে। এটা কেউ কংগ্রেস করে, কেউ বিজেপি করে, কেউ এজিপি করে, কেউ ইউডিএফ করে, অনেক বিভিন্ন দল করতে থাকে। কিন্তু এ যদি তার উদ্দেশ্য থেকে এরিয়া যদি সরে না, তার যদি উদ্দেশ্য থাকে যে রাজনীতির যেটা প্রথম শর্ত যেটা হয়েছে এরিয়া আমি মানুষের কাজ করতাম, মানুষের পাশে থাকতাম, মানুষের ডেভেলপমেন্ট করতাম, যদি যে দলতা হোক কোনো অসুবিধা নাই, আমার কথা হয়েছে। গতিকে সেইভাবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। তবে আমার যেটা মনে হয়েছে যে আমরা রাহুল গান্ধী যিনি তাই কিন্তু একজন ভিশনারি লিডার। রাহুল গান্ধী আজকে যেটা কই ওইটা কিন্তু আগামী 6 মাস 1 বছরের মধ্যে ওই কথাটা হয়ে যায়, দেখা যায় যে না ওইটাই বাস্তব। যেমন করোনার কথা, করোনা মহামারীর কথা, ওই আপনার যে কিছু আর্থিক কেলেঙ্কারি হয়েছিল, সেবির কেলেঙ্কারি বা আরও কিছু কেলেঙ্কারি হয়েছিল দেশ এরিয়া আম্বানি সাম্বানি এরিয়া, ওইগুলো কিন্তু সব আগেই হয়েছিল। তো ওই ব্যাপারে মানুষের প্রচণ্ড নলেজ আছে, কিন্তু যে দেশের যে আমরা যে সরকার বর্তমান সরকারে রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লাগে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এবং করতে আসছে। তো মানুষে তো বুঝের এখন, মানুষের এখন সবই বুঝের, মানুষে জানে। মানুষের এখন দেওয়ালে পিঠ লেগিয়েছে। আগামীতে রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে কংগ্রেস আবার গড়িয়ে এবং কংগ্রেস মানে একটা প্ল্যাটফর্মের নাম, কংগ্রেস একটা রাজনৈতিক দলের নাম, যার উদ্দেশ্য হইল এরিয়া সাধারণ জনগণের পাশে থাকা এবং কংগ্রেসে এই কাজ স্বাধীনতার আগে থেকে করিয়া আগামী দিনেও করবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, যাই হোক, আজকের লাগে অতটুকু। অসংখ্য ধন্যবাদ আবারও কাকুরে জানাই, আমাদের সময় দেওয়ার লাগিয়া। অনেক কথা কাকুর কাছ থেকে আমরা জানতে পারলাম। আরও এইরকম আরও মূল্যবান কথা, আরও ইন্টারেস্টিং গল্প শুনতে আমরা সঙ্গে থাকবা, পাশে থাকবা, লাইক কমেন্ট করবা, খুব বেশি ভালো থাকবা। ধন্যবাদ। ধন্যবাদ আপনারা কষ্ট করে আইসুন এরিয়া আমার কথাগুলা, আমার মনের যে কথা এগুলো আপনারা মানুষের সামনে তুলিয়া ধরতে সাহায্য করছেন, এটা লাগে এরিয়া আপনার অশেষ ধন্যবাদ। আগামী দিনে আপনার পাশে পাইম এই আশা রাখি আমি সকলকে নমস্কার জানাই।